Welcome to our horror show, প্রাচীন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও ক্লাসিক। আমি আরজে রাফজান আছি আপনাদের সাথে। ঘড়িতে সময় রাত 10:59। আজ 31শে ডিসেম্বর 2024 সাল, অর্থাৎ বছরের শেষ হয়ে যাবে আজকে। নতুন একটি বছরের সূচনা লগ্নে আমরা এসেছি। আশা করছি আপনাদের 2025 সাল নিয়ে আসবে সমূহ সম্ভাবনা, প্রত্যাশা জাগাবে আপনাদের নতুন জীবনের, এবং আপনাদের সুখকর হবে আগামীর দিনগুলো। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাজু নামের একজন ভদ্রলোক। ওনার বাসা হচ্ছে বরিশাল জালকাঠি জেলার কোনো এক গ্রামে। শুরু করছি। আসসালামু আলাইকুম রাফজান ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমার নাম রাজু। আজ যে ঘটনাটি আমি আপনাদের কাছে শেয়ার করব, সেটা জীবনে কখনোই আমি ভুলতে পারবো না। আমি ও আমার বন্ধু সোহেল, আমরা দুজন এমন কিছু দেখেছিলাম যা বলার সাহস অনেক দিন পাইনি। আজ আপনাদের মাধ্যমে এই ঘটনাটি সবার সাথে শেয়ার করছি। ঘটনাটা ঘটেছিল এক গ্রীষ্মের রাতে। আকাশ ছিল পরিষ্কার, পূর্ণিমার আলোয় পুরো গ্রামটা যেন রূপলি বনে আচ্ছাদিত হয়ে গিয়েছিল। গ্রামে এমনিতেই রাতের বেলা খুব শান্ত থাকে, কিন্তু সেদিন যেন এই শান্তির মধ্যেও একটা অন্যরকম গুমোর ভাব ছিল। আমাদের তখন বয়স কম, দুজনেই খুব সাহসী ভাবতাম নিজেদের। একদিন বিকেলের গল্প করতে করতে ঠিক করলাম রাতে নদীর চরে বেড়াতে যাব। সোহেল প্রথমে রাজি হচ্ছিল না। ও বলছিল ওই জায়গাটা ভালো না, সবাই বলে রাত হলে নাকি ওখানে অদ্ভুত ছায়া দেখা যায়, কারো কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি হেসে বলেছিলাম, সব বাজে কথা, এসব গল্প শুনে ভয় পাওয়ার কিছু নেই, সাহস থাকলে চল দেখে আসি। তখন রাত প্রায় 11টা। আমরা গ্রাম পেরিয়ে নদীর পাড়ের দিকে হাঁটা শুরু করলাম। রাস্তার দুপাশে বাঁশঝাড়, কলা গাছ, সব কিছুই যেন চাঁদের আলোয় রহস্যময় হয়ে উঠেছিল। নদীর ধারে এসে দেখি পানি ছকছক করছে। এত সুন্দর দৃশ্য আমি জীবনে খুব কমই দেখেছি। সোহেল তখনও ভয় পাচ্ছিল, বারবার বলছিল, রাজু দোস্ত চল ফিরে যাই, ভালো লাগছে না। আমি বললাম, তুই এত ভীতু হলে কেমনে হবে রে? আরে চরের গল্প যদি সত্যি না হয় তবে তো দেখেই আসা উচিত, তাই না? নদীর চারপাশটায় পা রেখেই আমাদের অদ্ভুত একটা অনুভূতি হলো। জায়গাটা খুবই নির্জন, যেন আমরা ছাড়া কেউই নেই। চারপাশে অনেক পুরনো গাছ, তার পাশে রয়েছে এক সারি ছইলা গাছ, সেগুলোর ছায়া মাটিতে আকার অদ্ভুত নিচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর দেখি একটা জায়গা, মাটি উঁচু হয়ে আছে। কাছে গিয়ে বুঝলাম ওটা একটা পুরনো কবর। গাছের শিকড় কবরটাকে ঘিরে ধরেছে, দেখলেই যেন কেমন গা শিরশির করে। আমি বললাম, এই কবরটা চিনিস? এটা নাকি নদীর মাঝির। শুনেছি সে রাতে নদীতে ডুবে মারা গিয়েছিল, তারপর থেকে এই কবরটা অভিশপ্ত হয়ে আছে। সোহেল সঙ্গে সঙ্গে বলল, চুপ কর তো, এসব গল্প বলে ভয় দেখাস না, চল এখান থেকে চলে যাই। আমি তখনও হেসে বলছিলাম, আরে ভয় পাওয়ার কিছু নেই, সব গল্প বানানো, তুই না থাকলে আমি একাই যাব। ঠিক তখনই কিছু একটা ঘটল। মনে হলো বাতাস থেমে গেছে, আশপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে। শুধু কবরের পাশের একটা গাছের ডাল অদ্ভুতভাবে দুলতে লাগলো। হাওয়া ছিল না, কিন্তু ডাল দুলছিল। চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও গাছের ছিটে ফোঁটাও নড়ছে না, কিন্তু ওই গাছটার ডালগুলো নড়তে ছিল। মনে হচ্ছিল যেন একটি ঘূর্ণিঝড় ওই গাছটিকে ঘিরে ধরেছে। সোহেল ফিসফিস করে বলল, দেখেছিস এই ডালটা কিভাবে নড়ছে?
আমি বললাম, হয়তো কোনো পাখি নাড়াচ্ছে, চুপ করে থাক। আমাদের কথা শেষ হওয়ার আগেই কবরের পাশ থেকে একটা ছায়া বেরিয়ে এলো। ছায়াটা স্পষ্ট ছিল না, কিন্তু দেখে মনে হলো মানুষ, কিন্তু তার মুখ বোঝা যাচ্ছিল না। আমরা দুজনই থেমে গেলাম। সোহেল বলল, রাজু, এটা মানুষ না। আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলাম, কিন্তু মুখে কিছুই বললাম না। ছায়াটা ধীরে ধীরে কবরের চারপাশে ঘুরতে শুরু করলো। তারপর হঠাৎ একটা গভীর কর্কশ গলায় বলল, এখানে কেন এসেছো? ফিরে যাও, এটা তোমাদের জায়গা নয়। একথা শোনার পর আমি আর দাঁড়াইনি। সোহেল এক দৌড়ে নদীর দিকে ছুটল। আমি চিৎকার করে বললাম, থাম, একসঙ্গে থাকলে অন্তত সাহস পাবো। কিন্তু সে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেল। আমি তখনও কবরটার দিকে তাকিয়েছিলাম। ছায়াটা স্থির হয়ে আমাকে এক দৃষ্টিতে দেখছিল। তারপর হঠাৎ কবরের ভেতর ঢুকে গেল। আর দেরি করিনি, প্রাণপণে ছুটতে শুরু করলাম। নদীর পাড়ে এসে দেখি সোহেল হাঁপাতে হাঁপাতে বসে আছে, তার মুখ ফ্যাকাশে। আমি কিছু বলার আগেই ও আমাকে বলল, আমি আর কখনো এই চরে আসব না। তুই আমাকে আর এসব জায়গায় ডাকিস না কখনো। পরদিন সকালে আমরা গ্রামের লোকজনকে সব ঘটনা খুলে বললাম। প্রথমে কেউই বিশ্বাস করল না। অনেক লোকজন শোনার পরে গ্রামের এক বৃদ্ধ বলল, তোমরা ভুল করেছ। সেই কবরটা একজন মাঝির। ও রাতে শান্তি খুঁজে বেড়ায়, আর যদি কেউ ওর শান্তি নষ্ট করে তবে তার ফল ভালো হয় না। তারপর থেকে আমরা কখনোই সেই জায়গায় যাইনি। এখনও রাত হলে নদীর পাড়ের দিকে তাকালে সেই ছায়ার কথা মনে পড়ে। জানি না কি ছিল ওইটা, কিন্তু এতটুকু বলতে পারি, সেদিন আমরা এমন কিছু দেখেছিলাম যা বাকি জীবন কখনোই ভুলতে পারবো না। যদি কেউ আমার এই গল্পটি শুনে ভেবে থাকে আমি বানিয়ে বলছি, তবে সেটি ভুল। সেদিনের অভিজ্ঞতা সত্যি। আর আমি আপনাদেরও বলবো, কখনো নদীর চরে এমন কোনো জায়গাতে রাতে ঘুরতে যেন না। কিছু রহস্য থাকে গোপন, যেগুলো না জানাই ভালো, যেগুলোকে বিরক্ত না করাই ভালো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আমার ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আপনি আপনার শ্রোতাদের সাথে ঘটনাটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। আশা করছি আপনাদের প্রথম ঘটনাটি ভালো লেগেছে। দ্বিতীয় একটি ঘটনা আমি আপনাদের মাঝে শোনাবো, যেটি আমাদেরকে পাঠিয়েছেন যিনি তার নাম এবং পরিচয় গোপন রাখতে বলেছেন। তো আমরা তার একটি ছদ্মনাম ব্যবহার করব, এবং তিনি পদ্মাপাড়ের যেহেতু মানুষ, তো আমরা তার গ্রামের নামটিও উল্লেখ করছি না। চলুন ঘটনাটি শুরু করি। আমি রাজীব। আমাদের গ্রামটা পদ্মার তীরে, সবুজে ঘেরা। আমরা সবাই নদীর ওপর নির্ভরশীল। কেউ মাছ ধরে, কেউ পণ্য আনে, আর কেউ বা স্রেফ নৌকা চালিয়ে মানুষ পারাপার করে। গ্রামের সবাই জানে নদী আমাদের বন্ধু, কিন্তু তার রূপ বদলাতে বেশি সময় লাগে না। একটা গল্প শুনেছিলাম আমার ঠাকুরদার কাছ থেকে। তিনি বলেছিলেন, নদী শুধু পানি আর মাছ নয়, এর বুকে লুকিয়ে আছে অনেক রহস্য। মাঝিদের জীবন সহজ নয়। কখনো কখনো তারা এমন কিছু দেখে বা অনুভব করে যা মানুষকে চিরদিন মনে রাখতে বাধ্য হয়। এই গল্পের নায়ক হলেন মাঝি খোদা বক্স। তিনি ছিলেন আমাদের গ্রামের সবচেয়ে দক্ষ মাঝি। পদ্মার স্রোত যতই তীব্র হোক না কেন, ঝড় বাদল যতই কঠিন হোক না কেন, তিনি তার নৌকা ঠিকই চালাতে পারতেন। কিন্তু তার জীবন এক রাতে বদলে যায়। খোদাবক ছিলেন একা মানুষ। তার স্ত্রী মারা গিয়েছিলেন অনেক আগে। তার একমাত্র সন্তান নদীতে ডুবে মারা গিয়েছিল।
তারপর থেকেই খোদাবক্সের মুখে হাসি দেখা যেত না। কেমন একটা গুমড়ো মুখে মানুষ হয়ে গিয়েছিলেন তিনি। তবে তিনি নদী ছেড়ে কখনোই দূরে যাননি। তিনি বলতেন, নদী আমাকে নিয়েছে, আবার নদী আমাকে বাঁচিয়ে রাখে। সারাদিন তিনি নৌকা চালিয়ে মানুষ পার করতেন। রাত হলেই গ্রামের ঘাটে বসে জ্বালানো হারিকেনের পাশে মাছের ঝুড়ি নিয়ে বসে থাকতেন। নদীর বাতাস তার সঙ্গী ছিল। একদিন সন্ধ্যায় আশ্বিন মাসের পূর্ণিমার চাঁদ উঠেছিল। নদীর জল ছিল অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু গ্রামের বয়স্করা বলেছিল, চাঁদের আলোয় যেমন মিষ্টি, তেমনি এর মধ্যে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কিছু। সেদিন রাতের দিকে খোদাবক্স ঘাটে বসেছিলেন। কেউ আসছিল না, চারপাশটা নির্জন। এমন একটা সময় একজন অদ্ভুত লোক ঘাটে এলো। লোকটা লম্বা, কাঁধে একটা মোটা চাদর জড়ানো, মুখ ঢেকে রেখেছে। লোকটা বলল, মাঝি, আমাকে নদীর ওপারে নিয়ে যেতে পারবে? খোদাবক্স একবার লোকটার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাতে নদীতে যাত্রা নিরাপদ নয়, কিন্তু তোমার তো তাড়া কেন? লোকটা হেসে বলল, আমার যেতে হবে, দরকার হলে বেশি ভাড়া দেব। খোদাবক্স কিছুক্ষণ চিন্তা করলেন। নদীর ওপর তার অনেক দিনের ভরসা। তিনি বললেন, ঠিক আছে, উঠে পড়ুন। খোদাবক্স নৌকা ঠেলে মাছ নদীতে নিয়ে গেলেন। লোকটা নৌকার এক কোণে চুপচাপ বসে রইল। চাঁদের আলোতে লোকটার চেহারা ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু খোদাবক্সের মনে হচ্ছিল এই লোকটা কিছুটা অস্বাভাবিক। নৌকা যখন মাছ নদীতে পৌঁছল, তখন খোদাবক্স অনুভব করলেন হাওয়া হঠাৎ থমকে গেছে। চারপাশটা কেমন অদ্ভুত নীরবতায় ছেয়ে গেছে। পানি যেন থমকে আছে, স্রোত যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে। তিনি বললেন, এই সময় নদীতে এমন থেমে যায় না? লোকটা একটু হাসল, তারপর বলল, তুমি কি জানো এই নদীর নিচে কত মানুষের কবর? খোদাবক্স অবাক হয়ে বললেন, আপনি এমন কথা বলছেন কেন? লোকটা শান্ত কণ্ঠে বলল, কারণ আমি তাদেরই একজন। খোদাবক্স শিউরে উঠলেন, আপনি কি বলছেন? আপনি মানুষ নন, কি যাতা বলছেন? লোকটা এবার চাদর খুলে ফেলল। খোদাবক্স দেখলেন লোকটার মুখ নেই, শুধু এক কালো অবয়ব, অন্ধকার। সেই মুখ থেকে গলা ভেসে আসছে, তুমি আমাকে নদীর তলায় দেখতে চেয়েছিলে, তাই না? খোদাবক্স কাঁপতে কাঁপতে বললেন, আমি কিছুই চাইনি, আমি শুধু একজন মাঝি, আমাকে মাফ করো। লোকটা এবার বলল, তুমি আমাকে পার করেছ, আমি এখানেই থাকি, আমার আত্মা এই নদীর তলায় বন্দি থাকে। আজ থেকে তুমিও আমাকে সঙ্গ দেবে। খোদাবক্স ভয়ে নৌকার ধরি আঁকড়ে ধরলেন। তিনি নদীর দিকে তাকালেন, কিন্তু নদীর পানি তখন ঘন কালো হয়ে গিয়েছিল। চারপাশটা কেমন যেন শুধু ভয়াবহ অন্ধকারে ছেয়ে গিয়েছে। এর মধ্যেই হঠাৎ নৌকাটা কেঁপে উঠল। মনে হলো কিছু একটা নৌকার নিচ থেকে ঠেলে দিচ্ছে। খোদাবক্স বোঝার চেষ্টা করলেন। তিনি নদীতে ঝুঁকে দেখলেন নৌকার নিচে অগণিত হাত তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। তিনি চিৎকার করে উঠলেন, মাফ করো, আমাকে ছেড়ে দাও। তার চিৎকারে লোকটা হেসে উঠল, তুমি আর পালাতে পারবে না। ঠিক তখনই একটা তীব্র ঝড় উঠল। খোদাবক্স প্রাণপণে নৌকাটা তীরে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ঝড় তাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছিল। চাঁদের আলো যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যখন খোদাবক্স মনে করলেন সব শেষ, তখন নদীর ওপরে একটা আলো দেখতে পেলেন। কেউ যেন হারিকেন জ্বালিয়ে তাকে ডাকছে। তিনি সেই আলোর দিকে এগোতে লাগলেন। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। লোকটা নিমিষেই অদৃশ্য হয়ে গেল। ঝড়টাও থেমে গেল। নৌকাটা শান্তভাবে তীরে এসে পৌঁছালো।
ফিরে নামার সময় খোদাবক্স দেখলেন সেখানে কেউই নেই, শুধু একটা পুরনো হারিকেন জ্বলছিল। খোদাবক্স ফিরে আসার পর তার মুখে কোনো কথা ছিল না। সেদিন থেকে তিনি আর রাতে নদীতে যাননি, কিন্তু তিনি সবসময় বলতেন, নদী শুধু পানি নয়, এর গভীরে অনেক কিছুই আছে। কেউ যদি একবার দেখে ফেলে সে আর আগের মতো থাকে না। গ্রামের লোকজন বলতো খোদাবক্স সেদিন আর নদীর আত্মাদের সাথে দেখা করতে গিয়েছিল, আর সে হারিকেনটা ছিল তার মৃত ছেলের আত্মা, যে তাকে বাঁচিয়েছিল। এই গল্পটা শুধু খোদাবক্সের নয়, নদী মাঝিদের জীবনের গভীর দিক থেকে তুলে ধরা। তাদের দিন কাটে নদীর উপর, আর রাত কাটে নদীর গভীরতায় লুকিয়ে থাকে নানা রহস্য। আপনি যদি কোনোদিন নদীতে মাছ ধরতে যান, দেখে নেবেন হারিকেন আলো হয়তো এখনও